সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সুস্থ আছো এবং যার যার বাসায় নিরাপদে আছো। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের ক্লাসে পাবলিক ফিন্যান্স যে সাবজেক্টটি তোমাদের আছে সেটি পড়ছিলাম এবং পাবলিক ফিন্যান্সের আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়টির নাম হচ্ছে ইম্প্যাক্ট, ইনসিডেন্স অ্যান্ড ইফেক্টস অফ ট্যাক্সেশন। আমরা এই চ্যাপ্টারটির অনেকগুলো টপিক নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এবং আশা করেছি যে তোমরা এই টপিকগুলো বুঝতে পেরেছো। তো এরই ধারাবাহিকতায় আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এফেক্ট অফ ইনকাম ট্যাক্স অন ওয়ার্ক, এফোর্ট অ্যান্ড লেজার, অর্থাৎ মানুষের কর্মস্পৃহা এবং অবসরের উপর আয়করের কি প্রভাব তাই আজ আমরা জানব। আমরা জানি যে মানুষ শারীরিক এবং মানসিক পরিশ্রম দ্বারা আয় উপার্জন করে থাকে এবং মানুষের কর্মস্পৃহা বা কর্মপ্রবণতার সাথে আয় উপার্জনের একটি প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক রয়েছে। মানুষের অবসর ভোগের প্রবণতা আবার কর্মপ্রবণতার সাথে সম্পর্কযুক্ত। সুতরাং কর্মস্পৃহা এবং অবসর ভোগের প্রবণতা উভয়ই মানুষের আয় উপার্জনের সঙ্গে জড়িত। তাহলে আমরা এটা বলতে পারি এখান থেকে যে মানুষের কাজ করার যে প্রবণতা সেটি আসলে আয়ের সঙ্গে নির্ভরিত, অর্থাৎ আয় যত বৃদ্ধি পায় মানুষের কাজ করার আগ্রহ তত বৃদ্ধি পায়। আবার অবসর ভোগের যে মানুষের প্রবণতা সেটি হচ্ছে কর্মপ্রবণতার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ আমি কাজ করব না অবসর নিব, দুটি। সুতরাং এই যে দুটো জিনিস, এক কর্মস্পৃহা এবং দ্বিতীয় হচ্ছে অবসর ভোগের প্রবণতা, এই দুটোই তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষের আয় উপার্জনের সঙ্গে জড়িত আছে। কর্মপ্রবণতা যদি মানুষের কমে যায় তাহলে দেখা যায় অবসর ভোগের প্রবণতা বাড়ে, আর কর্মপ্রবণতা বাড়লে অবসর ভোগের প্রবণতা কমে যায়। সুতরাং দেখা যায় যে মানুষের যে মজুরির উপর আয়কর বা প্রত্যক্ষ করের প্রভাব যদি পড়ে তারই প্রভাবে কর্মস্পৃহা এবং অবসর ভোগের প্রবণতা উভয়ের উপরই পড়ে। অর্থাৎ মজুরির উপর যদি তাহলে আয়করটি বোঝানো হয় তাহলে দেখা যায় এর প্রভাবটি কর্মস্পৃহার উপরও পড়বে এবং অবসর ভোগের প্রবণতা দুটির উপরেই পড়বে। কিন্তু এক্ষেত্রে কর্মস্পৃহা এবং অবসর ভোগের প্রবণতা এই দুইয়ের উপর আয়করের প্রভাব ভিন্নমুখী। অর্থাৎ এই যে প্রত্যক্ষ কর বা আয়কর যদি আরোপ করা হয় তাহলে দেখা যাবে যে কর্মস্পৃহা এবং অবসর ভোগ দুটির উপরই প্রভাব পড়বে, কিন্তু দুটির উপর প্রভাবটা হচ্ছে দুই রকম। যদি আয়করের আরোপের ফলে মানুষের কর্মস্পৃহা কমলে অবসর ভোগের প্রবণতাটি বেড়ে যায়, আর যদি কর্মস্পৃহা বাড়ে তাহলে আবার অবসর ভোগের প্রবণতাটা কমে যায়। অর্থাৎ দুটি হচ্ছে এখানে বিপরীতমুখী আয়কর আরোপের ফলে যে প্রভাবটা আমরা দেখতে পাই। আয়কর প্রয়োগ করলে মানুষের দেখা যায় যে কর্মস্পৃহা কমে যায়, আবার ভোগের প্রবণতা বাড়ে, আর যদি কর্মস্পৃহা বাড়ে আয়কর আরোপের পরে তাহলে আবার অবসর ভোগের প্রবণতাটি বেড়ে যাবে। এখন মজুরি আয়ের উপর আয়কর আরোপ করা হলে কর পরবর্তী অবস্থায় কর্মস্পৃহা তিনটি অবস্থা আমরা দেখতে পাই। একটি হচ্ছে সেটি স্থির থাকতে পারে, আরেকটি হচ্ছে সেটি বাড়তে পারে, তৃতীয়টি হচ্ছে সেটি আবার কমতেও পারে। এটি কোনটি হবে নিট ফলাফল, অর্থাৎ আয়কর আরোপ করার ফলে সেটি নির্ভর করে হচ্ছে বিকল্প প্রভাব। কর আরোপের পর নিট ফলাফল কি হবে, অর্থাৎ করদাতার যে কর্মোদ্যম সেটি বা কাজ করার উপর যে প্রবণতা তার উপর কি প্রভাব ফেলবে সেটি নির্ভর করে বিকল্প প্রভাব এবং আয় প্রভাবের উপরে। অর্থাৎ যদি আয় প্রভাব প্রবল বা বেশি হয় তাহলে করদাতার কর পরবর্তী সময়ে কর্মোদ্যোগ বা কাজ করার স্পৃহা বাড়ে, আর যদি বিকল্প প্রভাব প্রবল বা বেশি হয় তাহলে দেখা যায় করদাতার কর পরবর্তী সময়ে কর্মস্পৃহা হ্রাস পায়। আয় প্রভাব দ্বারা আমরা বুঝি যে কর পরিশোধের পর করদাতার কাজ করার উপর প্রবণতার প্রতিক্রিয়া, আর বিকল্প প্রভাব দ্বারা কাজের বিপরীতে অবসর ভোগের প্রবণতার উপর প্রতিক্রিয়া বোঝায়।
এক্ষেত্রে দেখা যায় যে আয় প্রভাবটি হয় ধনাত্মক আর বিকল্প প্রভাবটি হয় ঋণাত্মক। তাই আয় প্রভাব প্রবল হলে কর্মস্পৃহা বেড়ে যায়, আর বিকল্প প্রভাব প্রবল হলে অবসর ভোগের প্রবণতাটি বেড়ে যায়। তাই আয়কর আরোপের কারণে ধনাত্মক আয় প্রভাব যদি ঋণাত্মক বিকল্প প্রভাবকে অতিক্রম করে তাহলে অবসর ভোগ কমে যায়। আবার যদি ঋণাত্মক বিকল্প প্রভাব ধনাত্মক আয় প্রভাবকে অতিক্রম করে তাহলে দেখা যায় কর্মস্পৃহা কমে এবং অবসর ভোগ বেড়ে যায়। এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে যে করদাতার আয় প্রভাব এবং বিকল্প প্রভাব এই দুটোর মধ্যে কোন প্রভাব বেশি বা প্রবল হবে সেটি নির্ভর করে, অর্থাৎ আয়করের নিট ফলাফলটি কি হবে সেটি নির্ভর করে আয় এবং বিশ্রামের প্রান্তিক উপযোগের উপর। আয়ের পরিবর্তনের ফলে তা থেকে সৃষ্ট উপযোগের যে পরিবর্তন সেটিকে আমরা বলছি আয়ের প্রান্তিক উপযোগ। যদি করদাতার আয়ের প্রান্তিক উপযোগ শূন্য হয় তাহলে কর পরবর্তী যে আয় প্রভাব সেটিও হবে শূন্য। এক্ষেত্রে আয়কর পরবর্তী অবস্থায় করদাতার কর্মস্পৃহা বা কাজ করার যে স্পৃহাটা সেটা কিন্তু স্থিরই থাকবে, অর্থাৎ কর পরবর্তীতে বেশি কাজ করার বেশি আয় করার কোনো প্রবণতাই ভোক্তার থাকে না, বরং সে আগের মতো একই পরিমাণ কাজ করবে। কিন্তু যে বিকল্প প্রভাবটি আছে তার কারণে কিন্তু আবার করদাতার অবসর বা বিশ্রামের প্রবণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ শেষ পর্যন্ত দেখা যাবে যেখানে করদাতার নিট কর্মস্পৃহা সেটি হ্রাস পেয়ে যাবে। চলো আমরা এই বিষয়টি এখন একটু চিত্রের মাধ্যমে দেখি। আমরা এখানে চিত্রে ভূমি অক্ষে যেটি সেটি দেখিয়েছি কর্মস্পৃহা এবং বিশ্রাম, এবং লম্ব অক্ষে আমাদের মজুরি, আমরা এখানে মজুরি আয়টি পরিমাপ করেছি। এবি হচ্ছে করদাতার আয় রেখা বা মজুরি আয় রেখা, যা মজুরি আয় এবং বিশ্রামের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। এখন দেখা যায় যে এখানে আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষের এই দিকে যখন গিয়েছি তখন সেটিকে আমরা দেখিয়েছি হলো বিশ্রাম, আর এদিক থেকে এদিকে আমরা পরিমাপ করেছি কর্মস্পৃহা। অর্থাৎ আমরা যদি এ বি রেখা ধরে এগোই তাহলে এদিক থেকে এই পাশে আমাদের আসছে হলো বিশ্রাম, আর এদিক থেকে এদিকে আমরা হিসাব করে যাব কর্মস্পৃহা। এখন যদি দেখা যায় যে বিশ্রাম শূন্য হয় তাহলে কর্মস্পৃহা আমাদের ওবি যেটুক থাকবে সের জন্য আয় করবে তার ও এ পরিমাণ, অর্থাৎ তার বিশ্রাম শূন্য, তাহলে তার কর্মস্পৃহা হচ্ছে এইটুক ও বি পরিমাণ এদিক থেকে যদি আমরা আনি, এবং তখন দেখা যাবে তার আয়ের পরিমাণ হচ্ছে ও এ পরিমাণ। আবার যদি বিশ্রামের পরিমাণ এখানে দেখা যায় যে ও বি হয় তাহলে দেখা যাবে যে কর্মস্পৃহাটি হবে শূন্য এবং এখানে আয়ের পরিমাণও হবে কিন্তু শূন্য। আচ্ছা, এখন যদি কর আরোপের আগে আমরা দেখি যে করদাতা সে কি করবে, এই IC1 রেখার ই বিন্দুতে তার প্রাথমিক ভারসাম্যটি লাভ করবে, এবং এই প্রাথমিক ভারসাম্য লাভ করে সে বিশ্রাম গ্রহণ করবে হচ্ছে হলো ও এম পরিমাণ এবং কাজ করবে হচ্ছে বি এম পরিমাণ। এখন যদি আমরা মনে করি যে সরকার যে মজুরি আছে তার উপরে আয়কর বসায় তাহলে দেখা যাবে যে করদাতা এই এফ বিন্দুতে ভারসাম্য অর্জন করছে, এবং এর কারণটি কি যে সে কেন এফ বিন্দুতে ভারসাম্য লাভ করবে, কারণ আয় প্রভাবের কারণে এফ বিন্দুতে সে তার কর্মস্পৃহাটি এখানে স্থির থাকবে, অর্থাৎ সে এখনো এই বি এম পরিমাণেই কাজ করতে ইচ্ছুক। এখন যদি দেখা যায় যে বিকল্প প্রভাব এখানে কাজ করে, সেই বিকল্প প্রভাবের কারণে করদাতা কিন্তু এখন জি বিন্দুতে তার ভারসাম্যটি অর্জন করবে। এই জি বিন্দুতে সে এখানে কেন ভারসাম্য অর্জন করবে, কারণ এখানে বিকল্প প্রভাবের কারণে সে এখানে চলে আসবে, এবং বিকল্প প্রভাবের কারণে সে দেখা যাবে যে সে এখন বি এন পর্যন্ত কাজ করবে। সে আগে কাজ করত যখন আমাদের আয়কর প্রদান করাতে হয়নি তখন সে কাজ করত বি এম পরিমাণ
পরবর্তীতে আয়কর আরোপ করলেও যখন তার এখানে আয় প্রভাবের কারণে সে বি এম পরিমাণও কাজ স্থির ছিল, কিন্তু দেখা যায় যে বিকল্প প্রভাব এখানে প্রবল হয়েছে এবং বিকল্প প্রভাবের কারণে সে কাজ করবে এখানে বি এন পরিমাণ। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নতুন সে কাজ করছে, এর ফলে কিন্তু তার বিশ্রাম নেওয়ার পরিমাণটি পূর্বের থেকে বেড়ে গিয়েছে। অর্থাৎ আগে সে বিশ্রাম নিত ও এম পরিমাণ, এখন সে বিশ্রাম নিচ্ছে ও এন পরিমাণ, কাজ করছে বি এন পরিমাণ। এবং এই জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছি যে করদাতার যে কর্মস্পৃহা সেটি আগের থেকে এম এন পরিমাণ কমে গিয়েছে। অর্থাৎ আমরা আবার একটু ব্যাখ্যাটা করি যে প্রাথমিক অবস্থায় করদাতা কর দেওয়ার পূর্বে বিশ্রাম করত ও এম পরিমাণ, পরবর্তীতে কর আরোপ করার ফলে সে বিশ্রাম করছে এখন ও এন পরিমাণ। সুতরাং করদাতার বিশ্রামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এম এন। এটাকে যদি আমি আবার বিপরীতভাবে ব্যাখ্যা করি যে কর প্রদানের পূর্বে সে কাজ করত বি এম পরিমাণ, কর প্রদানের পর সে কাজ করছে বি এন পরিমাণ। সুতরাং তার কর্মস্পৃহাটুকু কতটুকু হ্রাস পেয়েছে? এম এন পরিমাণ। এটি আমরা এখানে বলেছিলাম যে আমাদের কর আয় প্রভাবের থেকে বিকল্প প্রভাব যদি বেশি হয় তাহলে কর আরোপের পূর্বের তুলনায় কর আরোপের পরে কর্মস্পৃহা হ্রাস পায়। আবার যদি করদাতার আয় প্রভাব প্রবল হয় তাহলে কিন্তু আয়কর পরবর্তী সময়ে কর্মস্পৃহা বাড়ে কিন্তু বিশ্রাম গ্রহণের প্রবণতাটি কমে যায়। এটিও আমরা এখন একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাতে পারি। তাহলে আমরা যে কথাটি বলছিলাম যে করদাতার আয় প্রভাব প্রবল হয় তাহলে আয়কর পরবর্তী সময়ে কর্মস্পৃহা বেড়ে যায় কিন্তু বিশ্রাম গ্রহণের প্রবণতা কমে, সেটি আমরা এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখব। চিত্রে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি কর্মপ্রবণতা বা কর্মস্পৃহা এবং লম্ব অক্ষে দেখিয়েছি আমরা আয়। এখানে আমাদের ও এ হচ্ছে করদাতার কর পূর্ব আয় রেখা এটি, এবং কর প্রদানের পূর্বে আমরা এই রেখার ই বিন্দুতে করদাতা ভারসাম্য অর্জন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ও এ রেখাটি কিন্তু ঊর্ধ্বগামী ডান দিকে, কারণ আয়ের সাথে আমরা জানি যে কর্মস্পৃহার সম্পর্কটি হচ্ছে ধনাত্মক। এখন এই যে করদাতা ই বিন্দুতে ভারসাম্য লাভ করলো, এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তার কাজ করার পরিমাণ হচ্ছে হলো ও এম পরিমাণ এবং তার মজুরি বা আয় হচ্ছে হলো ও যে পরিমাণ। এখন আমরা মনে করি যদি সরকার এই ব্যক্তির উপরে যে এল পরিমাণ কর আরোপ করে এবং এই করদাতার আয় প্রভাব যদি বা আয়ের প্রান্তিক উপযোগ যদি স্থির থাকে তাহলে দেখা যাবে যে তার কর্মস্পৃহা কিন্তু এখানে এই এফ বিন্দু অনুযায়ী ও এম স্তরে স্থির থেকে যাবে বা অপরিবর্তিত থাকবে। কিন্তু দেখা যায় যে যদি তার আয় প্রভাব ধনাত্মক এবং প্রবল হয় তাহলে করদাতা কর পরবর্তী অবস্থায় কি করবে? সে আমাদের নতুন যে একটি ভারসাম্য বিন্দু আমরা পাচ্ছি এখানে জি আইসি3 রেখা অনুযায়ী এখানে যে আমরা জি ভারসাম্য বিন্দুটা পেলাম সেই বিন্দুতেই সে ভারসাম্য লাভ করবে। এখন যদি সে এই জি বিন্দুতে ভারসাম্য লাভ করে তাহলে তার কাজের করার প্রবণতা যেটি সেটি কিন্তু বেড়ে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা ও এন পরিমাণ। অর্থাৎ করদাতা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত এম এন পরিমাণ কাজ করে থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কর আরোপের পূর্বে যে সে কাজ করত ও এম পরিমাণ এবং কর আরোপের পরে সে কাজ করছে ও এন পরিমাণ। অর্থাৎ আমরা এই যে এম এন পরিমাণ অতিরিক্ত কাজটি সে করছে করে সে কিন্তু তার আয়ের পরিমাণ এই এল থেকে কে পরিমাণ বৃদ্ধি করতে পারছে। অর্থাৎ আয় সে এই পরিমাণ বৃদ্ধি করতে পারছে, এল থেকে কে পরিমাণ আয় সে এখানে বৃদ্ধি করতে পারছে। সুতরাং এটা থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে করদাতার আয় প্রভাব যদি প্রবল হয় তাহলে কর পরবর্তী সময়ে আয় বাড়ানোর জন্য করদাতার কর্মস্পৃহা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কর প্রদানের পূর্বে এই ব্যক্তির আয় ছিল ও যে পরিমাণ, যদি এখানে দেখা যায় যে
তার আয়ের প্রান্তিক উপযোগ স্থির থাকে বা আয় প্রভাব স্থির থাকে, কর আরোপের পরে তার আয় হয়ে দাঁড়ায় ও এল পরিমাণ। কিন্তু কর আরোপের পরে যদি দেখা যায় যে তার কাজ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আয় প্রভাব যদি ধনাত্মক এবং প্রবল হয়, তাহলে সে পরবর্তীতে কাজ করবে ও এন পরিমাণ, এবং সেক্ষেত্রে তার আয়ের পরিমাণ ও কে হয়ে যাবে, অর্থাৎ এল থেকে কে পরিমাণ আয় তার বৃদ্ধি পাবে, কেননা সে কর আরোপের পরে কাজের পরিমাণ এম থেকে বাড়িয়ে এন পর্যন্ত নিয়ে গিয়েছে। সুতরাং এটি অবশ্যই বলা যায় যে করদাতার যদি আয় প্রভাব প্রবল হয়, তাহলে কর পরবর্তী সময়ে আয় বাড়ানোর জন্য করদাতার কর্মস্পৃহা বাড়তে পারে। অর্থাৎ আমরা এখানে তাহলে দুটো অবস্থায় দেখলাম যে আয়কর আরোপ করা হলে, আয়কর আরোপ করার পরে করদাতার কর্মস্পৃহা বাড়তেও পারে আবার কমতেও পারে। সেটি আসলে নির্ভর করবে যে এখানে আয় প্রভাব না বিকল্প প্রভাব কোনটি তার উপরে প্রবলভাবে কাজ করছে। এই দুটির পরিপ্রেক্ষিতেই দেখা যায় যে কাজ করার স্পৃহা বা অবসর গ্রহণের স্পৃহা হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। এখন আমরা যখন এই করের আলোচনাটি করছি, এখানে আমরা জানি যে এই প্রোগ্রেসিভ ট্যাক্স একটি আছে আমাদের, আরেকটা হলো প্রপোর্শনাল ট্যাক্স। এখন যদি একজন ব্যক্তির উপর প্রোগ্রেসিভ ট্যাক্স এবং আমাদের যে প্রপোর্শনাল ট্যাক্স, এই দুটোর যে কোনোই কিন্তু একজন গভর্নমেন্ট আরোপ করতে পারে, তাহলে এই যে কোনো ধরনের করই আরোপ করা হোক না কেন, সেটি কিন্তু ব্যক্তির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এখন কোনটি বেশি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, আনুপাতিক আয়কর নাকি প্রগতিশীল আয়কর? তাহলে সেটা আমরা এখন জানবো। আমরা এখানে আমরা দেখতে পাবো যে আনুপাতিক আয়কর করদাতার কর্মস্পৃহা যতটুকু হ্রাস করে, প্রগতিশীল আয়কর করদাতার কর্মস্পৃহা আরো অধিকতর হারে হ্রাস করে। অর্থাৎ যদি সরকার আনুপাতিক হারে কর আরোপ করে, তাহলে দেখা যায় ব্যক্তি যতটুকু কিনা কর্মস্পৃহা কমে, তার থেকে প্রগতিশীল আয়কর আরোপ করা হলে কর্মস্পৃহা আরো বেশি কমে যায়। এখন এই ব্যাপারটিও চলো আমরা এখন একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখি। এখানে আমাদের ভূমি অক্ষে আমরা দেখিয়েছি একজন ব্যক্তির কর্মপ্রবণতা এবং বিশ্রাম করার প্রবণতা, আর লম্ব অক্ষে দেখিয়েছি হলো আমাদের আয়। এখানে হচ্ছে আমাদের করদাতার কর পূর্ব রেখা যেটি, সেটি হচ্ছে কর্মোদ্যম আয় রেখা, সেটি হচ্ছে এ বি, এবং এখানে যদি করদাতা ও বি পরিমাণ কাজ করে, তাহলে সে তার বিনিময়ে ও এ পরিমাণ আয় পেয়ে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু করদাতার বিশ্রামের পরিমাণ হচ্ছে 0। আচ্ছা, আবার যদি করদাতা কোনো কাজ না করে, অর্থাৎ যদি তার কর্মস্পৃহা হয় 0, তাহলে সে বিশ্রাম গ্রহণ করবে ও বি পরিমাণ এবং তার আয় হবে এক্ষেত্রে 0। অর্থাৎ আমরা যে কথাটি আগেও একবার বলেছিলাম যে আমরা এই দিক থেকে এদিকে বিবেচনা করছি হচ্ছে তার অবসর, এবং এই দিক থেকে এদিকে বিবেচনা করছি হচ্ছে তার কর্মস্পৃহা। সুতরাং এটি বোঝা যায় যে যদি ব্যক্তি কাজ করে পুরোপুরি, অর্থাৎ সেখানে যদি এই পরিমাণ সে কাজ করে, তার আয় হবে ও এ পরিমাণ, আর যদি সে এখানে বিশ্রাম গ্রহণ করে তাহলে তার আয়ও হবে 0, অর্থাৎ 0 পরিশ্রমে বা অবসর পুরোপুরি গ্রহণ করলে সে আয়ও করবে 0 পরিমাণ। এখন করদাতা কর পূর্ব যে অবস্থাটি আছে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে আমাদের এ বি রেখাটি আছে, সেই এ বি রেখার ই বিন্দুতে সে প্রাথমিক ভারসাম্যটি লাভ করবে, এবং এই ভারসাম্য অনুযায়ী দেখা যায় যে করদাতা ও এম পরিমাণ বিশ্রাম গ্রহণ করবে এবং বি এম পরিমাণ কাজ করবে। ও এম পরিমাণ বিশ্রাম গ্রহণ করে সে আয় করবে ই এম পরিমাণ। তার আয় ও এম পরিমাণ যদি বিশ্রাম গ্রহণ করে, তাহলে কাজ করবে বি এম পরিমাণ এবং তার আয়ের পরিমাণ হচ্ছে ই এম। এখন যদি দেখা যায় যে সরকার এই যে করদাতার আয় তার উপরে আনুপাতিক হারে কর আরোপ করে, তাহলে যে এই আমাদের এ বি রেখাটি আছে সেটি স্থান পরিবর্তন করে হলো বিসি, এবং এই বিসি রেখার আমাদের বা সিবি রেখা যেটি আমরা বলি না কেন, সেটির এফ বিন্দুতে আয়করদাতা কর প্রদানের পরে ভারসাম্য অর্জন করবে, এবং এখানে এফ বিন্দু অনুযায়ী ভারসাম্য অর্জন করে সে দেখা যাবে যে ও এন পরিমাণে সে এখানে বিশ্রাম গ্রহণ করবে,
এবং তার এখানে আয় উপার্জন হবে Fn পরিমাণ। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই বিন্দু থেকে এফ বিন্দুতে ভারসাম্য আসার ফলে, অর্থাৎ আনুপাতিক হারে আয়কর আরোপ করার ফলে যে ভারসাম্যের পরিবর্তন হলো, তার ফলে কিন্তু করদাতার বিশ্রামের পরিমাণ বেড়ে গেল Mn, অর্থাৎ সে আগে বিশ্রাম নিত OM পরিমাণ, এখন বিশ্রাম গ্রহণ করছে ON পরিমাণ। বা বলতে পারি সে আগে কাজ করত এই MB পরিমাণ, এখন কাজ করবে সে NB পরিমাণ। অর্থাৎ তার বিশ্রামের পরিমাণ বেড়ে হয়েছে Mn, আর কর্মস্পৃহাও কমেছে তাহলে Mn পরিমাণ। আচ্ছা, এখন আমরা মনে করি যে সরকার এই করদাতার উপরে প্রগতিশীল হারে কর আরোপ করে। তাহলে দেখা যাবে যদি প্রগতিশীল হারে কর আরোপ করে তাহলে এই AB রেখাটি স্থান পরিবর্তন করে আমাদের নতুন রেখা হবে হচ্ছে DB। এই DB যে রেখাটি আমরা পেলাম, সেই DB রেখার G বিন্দুতে করদাতা এখন ভারসাম্য অর্জন করবে এবং G বিন্দু অনুযায়ী ভারসাম্য যদি সে অর্জন করে তাহলে তার বিশ্রামের পরিমাণ কত হবে, এখন আমরা সেইটি বের করি। এখন দেখা যাচ্ছে যে সে যদি G বিন্দু অনুযায়ী ভারসাম্য অর্জন করে, অর্থাৎ প্রগতিশীল কর আরোপ করার পরে সে যে G বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে সেই অনুযায়ী তার বিশ্রামের পরিমাণ হচ্ছে এখন OR পরিমাণ এবং কাজ করার প্রবণতা হচ্ছে তার BR পরিমাণ। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে করদাতা কর দেওয়ার পূর্বে বিশ্রাম গ্রহণ করত OM পরিমাণ, যদি আনুপাতিক হারে কর আরোপ করা হয় তাহলে সে বিশ্রাম করে ON পরিমাণ, আর যদি প্রগতিশীল হারে কর আরোপ করা যায় তখন তাহলে সে বিশ্রাম গ্রহণ করে OR পরিমাণ। তো এখানে মানে অর্থাৎ কাজের প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। প্রথমে কাজ করতো BM পরিমাণ, তারপরে কাজ করেছে BN পরিমাণ, আর এখন প্রগতিশীল কর আরোপের পর করছে BR পরিমাণ। সুতরাং এখানে একটি জিনিস স্পষ্ট প্রতীয়মান দেখা যাচ্ছে যে কর আরোপ করার পরে একজন লোকের কর্মস্পৃহা কমে যাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নটা ছিল যে কোন ধরনের কর আরোপের ফলে কর্মস্পৃহা বেশি কমে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি অবশ্যই যে আমাদের যে আনুপাতিক কর আরোপ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা আবার প্রগতিশীল কর আরোপ করে দেখলাম যে অবশ্যই প্রগতিশীল হারে কর আরোপ করা হলে একজন ব্যক্তির কর্মস্পৃহা বেশি কমে যায় আনুপাতিক হারে কর আরোপের তুলনায়। অর্থাৎ যখন আনুপাতিক হারে কর আরোপ করা হয়েছিল তখন তার বিশ্রাম গ্রহণের প্রবণতা ছিল ON পরিমাণ, আর এখন প্রগতিশীল হারে কর আরোপ করায় তার বিশ্রাম গ্রহণের পরিমাণ হয়ে গিয়েছে OR পরিমাণ। তাহলে অবশ্যই এখানে আমরা বলতে পারি যে এই MN অবশ্যই আমাদের MR থেকে ছোট। সুতরাং যেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে কর্মস্পৃহা অনেক বেশি মানে কমে গিয়েছে, MR এখানে যেহেতু গ্রেটার দেন MN, সুতরাং আমরা অবশ্যই এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে একজন করদাতার উপরে যদি আনুপাতিক হারে এবং প্রগতিশীল হারে এই দুইটি কর আরোপ করা হয় মানে আলাদা বা পৃথক পৃথক অবস্থায়, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আনুপাতিক আয়করের দ্বারা করদাতার কর্মস্পৃহা যতখানি হ্রাস পায় প্রগতিশীল আয়কর আরোপের মাধ্যমে আরো অধিক পরিমাণে হ্রাস পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা তাত্ত্বিকভাবে দেখলাম যে আয়কর আরোপ করার পরে কর্মস্পৃহা এবং অবসরের উপরে কী প্রভাব পড়ে। দেখলাম যে কোনো কোনো ক্ষেত্রে মানুষের কর্মস্পৃহা কমে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কর্মস্পৃহা বেড়েও যায়। কিন্তু আসলে বাস্তবতাটা কি? আয়কর আরোপ করার ফলে কর্মস্পৃহা কি মানুষের কমে যায়? আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, অর্থাৎ আমেরিকা, ইউরোপ কিংবা জাপান, এই সমস্ত দেশে দেখা যায় যে বিংশ শতাব্দীর 50-এর দশক থেকেই তারা কিন্তু আয়কর আরোপ করা শুরু করেছে এবং এখন দেখা যায় যে তাদের প্রত্যক্ষ করের পরিমাণ প্রায় তাদের মোট রাজস্বের 80% এবং এই যে 80%, তারও আবার 80% কিন্তু হচ্ছে আয়কর থেকে আসে। তো যদি আয়কর আরোপ করলে কর্মস্পৃহা কমেই যেত তাহলে কিন্তু উন্নত দেশগুলো এতদিনে কর্মহীন হয়ে যেত বা লোকজনের উন্নতি যেটা হচ্ছিল সেটা কমে যেত, কিন্তু বাস্তবতা কিন্তু তা না। আমরা দেখছি যে যতই দিন যাচ্ছে এই লোকগুলোর কর্মস্পৃহা বাড়ছে, কাজের পরিমাণ বাড়ছে এবং নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে।
এবং এই যে আমরা বলছি যে তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির যুগে কিন্তু এই লোকগুলো ভিন্ন ভিন্ন দেশেও তাদের নতুন নতুন কাজ খুঁজে নিচ্ছে এবং বলা হয় যে যে উন্নত ভোগ অভ্যাস তারা করে ফেলেছে সেটি বজায় রাখার জন্যই কিন্তু তারা এই নতুনভাবে কাজগুলো আরও বেশি বেশি করছে। এটিকে আমরা বলি যে বলা হয় যে র্যাচেট ইফেক্ট। এই র্যাচেট ইফেক্টের কারণেই কিন্তু তারা তাদের কর্মস্পৃহা এখানে কমাতে পারছে না, বরং উত্তরোত্তর তাদের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে, নতুনভাবে কাজ খুঁজে নিচ্ছে এবং ভোগ অভ্যাস যেটা উন্নত সেটা উন্নত থেকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন আসি যে যেই দেশের নাগরিকদের আয় কম তাদের ক্ষেত্রে। তো যে দেশের নাগরিকদের আসলে আয় কম, দেখা যাচ্ছে আয়কর কিন্তু তাদের উপরও খুব একটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারছে না। তার কারণটা হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে এটা হচ্ছে একটা তথ্য প্রযুক্তির যুগ এবং আমরা একটা গ্লোবাল ভিলেজে এখন বাস করি। উন্নত দেশের যে লোকের ভোগ প্রবণতা বা ভোগ অভ্যাসটা আছে সেটি কিন্তু আমরা অতি সহজেই দেখতে পাচ্ছি বা সেই সম্পর্কে ইনফরমেশনটি পেয়ে যাচ্ছি। সেটি দেখে সেটির প্রভাব আমাদের উপর পড়ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ডেমনস্ট্রেশন ইফেক্ট। অর্থাৎ উন্নত দেশের লোক যেভাবে ভোগ করছে সেটা আমরাও অর্জন করতে চাই এবং তারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমরাও অতিরিক্ত কাজ করতে এখন আগ্রহী। অর্থাৎ সরকার যদি আমাদের অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে আয়কর বেশি আরোপ করে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য লোকজনকে কিন্তু কাজের স্পৃহা অবশ্যই আগের থেকে বেশি হয়। অর্থাৎ আমি ভালো ভোগ করব, ভালোভাবে জীবনযাপন করব, উন্নত জীবনযাপন করব, এই যে আগ্রহ, এই আগ্রহ কিন্তু তার কর্মস্পৃহাকে বাড়িয়ে দিচ্ছে। এখানে কিন্তু আয়কর তেমন একটি খুব কঠিন প্রভাব ফেলতে পারছে না। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে মানুষের যে ডেমনস্ট্রেশন ইফেক্ট এবং র্যাচেট ইফেক্ট আছে, এই দুইটির প্রভাবে আয়কর বাড়তি হলেও তার কর্মস্পৃহা কমছে না, বরঞ্চ দেখা যাচ্ছে যে আয়কর যদি বেশি দিতে হয় সেক্ষেত্রে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সে বরঞ্চ আরও বেশি কাজ করে। সুতরাং এখানে বলা যাচ্ছে যে কর্মস্পৃহাকে হ্রাস করার পিছনে আসলে আয়কর খুব একটি ভূমিকা রাখে না, বরঞ্চ কর্মস্পৃহা দেখা যাচ্ছে তুলনায় বেড়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ একটি বড় চ্যাপ্টার কিন্তু শেষ করলাম, বেশ বড় একটি অধ্যায় এবং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি। এই যে আলোচনাটি তোমরা করেছো, আমি করেছি, তোমরা দেখেছো, এটি যে শুধু তাত্ত্বিকভাবে পড়ার জন্য দেখেছো তা না, এটা কিন্তু বাস্তব জীবনেও তোমাদের কাজে লাগবে। তোমরা যদি এটি নিয়ে কখনো গবেষণা করতে চাও তাহলে দেখতে পাবে যে বাজারে গিয়ে কিভাবে কোনটির শিফটিং হচ্ছে বা কোন কর সেটি সঞ্চালন করা যাচ্ছে, কোনটি যাচ্ছে না ইত্যাদি। এছাড়াও এই চ্যাপ্টারটি পরীক্ষার জন্য কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিভিন্ন বছরের প্রশ্ন আলোচনা করো তাহলে দেখবে যে প্রায় প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে এক বা একাধিক প্রশ্ন এসে থাকে। তো আমি আশা করব তোমরা চ্যাপ্টারটি খুব মনোযোগ দিয়ে পড়বে এবং এটির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে সচেষ্ট হবে। তো সব সমাধান করতে গিয়ে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে যে আমার মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে তোমরা নক করতে পারো, আমি অবশ্যই পরবর্তীতে সেই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমার ক্লাস দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।